নমস্কার দর্শক বন্ধু, আমি শান্তনু রাজবংশী। আপনারা অনেকেই আমাকে চেনেন। আপনারা প্রত্যেকে জানেন যে আমি এই ফেসবুক পেজে আমি আমার ইনভেস্টমেন্ট সম্পর্কে বিভিন্ন ভিডিও আপলোড করি এবং মেডিক্লেম সম্পর্কেও প্রচুর ভিডিও আপলোড করি। তো আমি এই মেডিক্লেম ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে কাজ করছি এবং রেগুলার বেসিসে বিভিন্ন নার্সিংহোমে গিয়ে ক্যাম্পেনিং করি এবং প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ করি। এই যোগাযোগের মাধ্যমে আমি জানতে পেরেছি প্রচুর মানুষের বিভিন্ন রকম ধারণা আছে মেডিক্লেম সম্পর্কে, এবং ধারণাগুলো নিয়ে ওনারা প্রশ্ন করে ধারণাগুলো ঠিক নাকি ভ্রান্ত, সেগুলো আজকে জেনে নেওয়ার জন্য এমন একজন মানুষকে আমরা পেয়ে গেছি, যার নাম হলো পিনাকি চক্রবর্তী, এবং যিনি 12 থেকে প্রায় 14 বছর ধরে এই মেডিক্লেম ইন্ডাস্ট্রিতে আছে। নমস্কার স্যার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার শান্তনুবাবু। স্যার, প্রথমে আমরা যে প্রশ্নটা করব, মানে আমি যেই প্রশ্নগুলোর সম্মুখীন হই কাস্টমারদের সঙ্গে কথা বলতে গিয়ে, সেই প্রশ্নগুলোই আপনাকে করব। অনেক অল্প বয়সী ছেলে মেয়ে তারা বলে যে আমাদের দাদা এটা কি বয়স মেডিক্লেম করার, এই তো সবে 30 বছর বয়স, 55-60 হোক তারপর মেডিক্লেম করব, এখন কি মেডিক্লেম করার দরকার? তো এটাকে কিভাবে আপনি এর উত্তর কিভাবে দেবেন? অ্যাকচুয়ালি শান্তনুবাবু, এটা যেটা বলতে গেলে এটা যে দেখুন, রোগ তো কারো বয়স অনুযায়ী আসে না। রোগ সময় অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী রোগ মানুষের জীবনে আসে। আপনি হয়তো দেখবেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, পেপারে হয়েছিল, একটা ছোট্ট বাচ্চা রানাঘাটে থাকে, তার একটা বিরলতম রোগের জন্য যে চিকিৎসা, সেই চিকিৎসার জন্য 16 কোটি টাকা প্রয়োজন। তাহলে অত ছোট বাচ্চার রোগ হওয়ার সম্ভাবনা নেই। ব্যাপারটা তা নয়, এটা আমাদের একটা মিথ্যে ধারণা যে আমার অল্প বয়স রোগ হয় না। কিন্তু আপনি যদি কখনো দুর্ভাগ্যবশতভাবে আপনি কোনো নার্সিংহোম বা হাসপাতালে ভিজিট করেন, দেখবেন সেখানে ছোট সদ্য জন্ম নিয়েছে এমন শিশু সন্তান থেকে যে অল্প বয়সী ছেলেটি, সেই ছেলেটিও সেখানে নার্সিংহোমে রয়েছে। সে কেউ ডেঙ্গুতে রয়ে ভর্তি, কেউ ম্যালেরিয়ায় ভর্তি, কেউ বাইক দুর্ঘটনার শিকার হয়ে ভর্তি। এছাড়া তো কঠিনতম রোগ অনেক কিছুই আছে যেগুলো আমি এখানে উল্লেখ করতে চাইছি না, সেই সব রোগের শিকার। অ্যাকচুয়ালি এটা অল্প বয়সী মানুষের একটা বদ্ধমূল ধারণা যে বয়স কম থাকলে আমাদের রোগ হওয়ার সম্ভাবনা কম, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। যদি আপনারা অল্প বয়সে সঠিক সময়ে সুস্থ থাকতে থাকতে মেডিক্লেম পলিসি নেওয়া থাকে, রোগ থেকে হয়তো আমরা আটকাতে পারবো না, কিন্তু সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া এবং তার জন্য যে ব্যয় হতে পারে বড় নার্সিংহোমে চিকিৎসা করতে গেলে, সেই হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইন্স্যুরেন্স কোম্পানির দ্বারা আপনি উপকৃত হতে পারেন। আরেকটা কথা বলছি স্যার, অনেক কাস্টমারদের কাছ থেকে এই প্রশ্নটা আমি শুনেছি যে অনেকে বলে যে দেখুন মেডিক্লেম করব, মেডিক্লেম থেকে তো টাকা রিটার্ন পাওয়া যায় না। আমি একটা জায়গায় টাকা ইনভেস্ট করছি, টাকাটা তো আমি রিটার্ন পাবো না, এটা তো ইনভেস্টমেন্ট বলা যায় না, এটা তো এক্সপেন্ডিচার। তাহলে যেখানে টাকা রিটার্ন পাওয়া যায় না সেখানে কেন রাখবো টাকা? ঠিক, যারা এই প্রশ্নটা করেন তারা একটু না বুঝেই ভুল করেই করে ফেলেন। অ্যাকচুয়ালি দেখুন, জন্মালে মরতে হবে, এটা নিয়ে তো কারো সন্দেহ থাকার জায়গা নেই। এবং আমাদের এই জন্ম থেকে মৃত্যুর এই যে সময়সীমার মধ্যে যে সময়টা আমরা অতিবাহিত করি 70-75 বছর, তো এই 70-75 বছর আমি বিনা কোনো রোগ হবে না, আমি সুস্থ অবস্থায় থাকবো, এটাও একটা অস্বাভাবিক ধারণা। তো আপনি একটা ইন্স্যুরেন্স কিনলেন, লাইফ ইন্স্যুরেন্সকে আপনি ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন, যদিও সেটা ইনভেস্টমেন্ট নয়, আপনি জীবন লাইফ ইনশিওর করছেন। ঠিক তেমনি হেলথ ইন্স্যুরেন্স কখনোই ইনভেস্টমেন্ট নয়, সেটা ইনশিওর করছেন যদি কোনো রোগ হয় আপনার যে চিকিৎসার খরচা সেটা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইড করবে। এইবার যদি আপনি ইনভেস্টমেন্ট হিসেবেও ভাবেন, আপনার ধরে নেওয়া যাক এখন 30 বছর বয়স, আপনি 10,000 টাকা প্রিমিয়াম দিলেন নিজের জন্য, বিমা করলেন 10 লক্ষ টাকার। ধরে নেওয়া যাক আগামী 20 বছর আপনি 10,000 টাকা করেই দেবেন, তাহলে 10,000 ইন্টু 20 কত টাকা হতে পারে? আপনি যদি এটা গেস করেন তাহলে 2 লক্ষ টাকা হতে পারে। আচ্ছা, এটা বলুন তো, আগামী 20 বছর আপনি কি নিশ্চিত আপনার কোনো রোগ হবে না? বা রোগ হলেও কত টাকার রোগ হবে আপনি জানেন না। দেখা গেল পলিসি নেওয়ার আপনার 5ম বছরে আপনি একটা ডেঙ্গুর শিকার হলেন,
বা ম্যালেরিয়ার শিকার হলেন, সেক্ষেত্রে ডেঙ্গু ম্যালেরিয়ায় আজও ভারতবর্ষে বহু মানুষ মারা যায়। বৃহত্তর কলকাতায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ছাড়া ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় আজ অবধি, এখন অবধি। তাহলে যদি এরকম আমরা কেউ শিকার হই, তাহলে তো একটা লোক ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 লাখ 6 লাখ টাকাও খরচা হয় বড় নার্সিংহোমে গেলে। তাহলে আপনি যদি আগামী 5 বছরে 50,000 টাকা দেন এবং কোনো চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা বেনিফিট পান, তাহলে সেক্ষেত্রে পরে আপনি যদি ইনভেস্টমেন্ট হিসেবেও ভাবেন, তাহলে এটার থেকে আর ভালো ইনভেস্টমেন্ট আর কোথায় হতে পারে? নিজের জীবনের জন্য, নিজেকে সুরক্ষিত রাখার জন্য বেস্ট ইনভেস্টমেন্ট। আর আমরা যেটা ভাবি, একটা মিথ্যে ধারণা, আমার কিছু হবে না। আপনি আপনার পূর্বপুরুষের ইতিহাস দেখুন, তাদেরও মৃত্যু হয়েছে। তাদের মৃত্যু হওয়ার যে কারণ ডেটা অ্যানালিসিস করলে দেখা যাবে তাদের 99% মানুষই কোনো রোগের শিকার হয়েই মারা গেছে। তাহলে আপনি ভাবছেন কি করে যে আপনার কোনো রোগ হবে না, আপনি চিরজীবন একই রকম সুস্থ স্বাভাবিক থাকবেন? তাহলে এই বদ্ধমূল মিথ্যে ধারণা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনাকে সঠিক সময়ে সুস্থ অবস্থায় ইন্স্যুরেন্স করার জন্য আপনাকে মানসিকভাবে ডিসিশান নিতে হবে যে আমার একটা যথেষ্ট উপযোগী একটা ইন্স্যুরেন্স দরকার। যদি কোনো আমি রোগের শিকার হই বা দুর্ঘটনার শিকার হই, তাহলে আমি আমার পরিবারের যে অর্থ রাখা আছে বিভিন্ন মাধ্যমে, সেই টাকাটাকে বাঁচাতে পারি এবং ভালো চিকিৎসা করার সুবিধে নিতে পারি। এই কারণে সঠিক সময়ে আপনার ইন্স্যুরেন্সটা নেওয়া উচিত। আরেকটা প্রশ্ন যেটা আমি অনেক সময় ফেস করেছি, অনেক কাস্টমারই বলে যে দাদা আমার তো অলরেডি 2 লাখ টাকার একটা কভারেজ নেওয়া আছে, বা আমার তো একটা 1.5 লাখ টাকার কভারেজ নেওয়া আছে, আর কি দরকার, 1.5 লাখ টাকা তো কভারেজ রয়েছেই, বা কেউ বলছে 2.5 লাখ টাকার কভারেজ তো রয়েছেই, আর কি দরকার, 2.5 লাখ টাকার কভারেজ আছে মানে আমি তো মোটামুটি, অনেকের নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আমার তো একটা ইন্স্যুরেন্সের সিকিউরিটি তো রয়েছে, আমার তো মেডিক্লেম অ্যাটলিস্ট নার্সিংহোমে গেলে ভর্তি তো হতে পারবো, কিছুদিন ট্রিটমেন্ট তো করাতে পারবো। তো এই জায়গাটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, অ্যাকচুয়ালি এটাও মানুষের একটা ধারণা মাত্র যে আমার 2 লাখ বা 1.5 লাখ টাকার ইন্স্যুরেন্স আছে, ইটস এনাফ। আচ্ছা স্যার, আপনার যদি একটা গাড়ি থাকে, একটা দামি গাড়ি, সেই দামি গাড়ির ভ্যালু ধরে নেওয়া যায় 20 লক্ষ টাকা, সেই গাড়ির কি আপনি 2 লক্ষ টাকার ইন্স্যুরেন্স করেন? না, এটা কেউ কখনো করবে না। ঠিক তেমনি, তাহলে আপনি কি আপনার জীবনের মূল্যায়ন করেছেন? আপনার ভ্যালুয়েশন কত? যদি আপনি আপনার জীবনের মূল্যায়ন করে থাকেন, তাহলে ভেবে দেখবেন আপনার জীবনের মূল্যায়ন কি 2 লাখ বা 2.5 লাখ টাকায় থেমে গেছে? না, সেটা 2 লাখ 2.5 লাখ টাকায় কি কিছু হয় আজকাল? আপনি জানেন না, আপনার জন্য, আপনি ধনী হন, আপনি পলিটিশিয়ান হন, আপনি ফিল্ম আর্টিস্ট হন, আপনি যেই হন না কেন সমাজের, আপনার জন্য কত টাকার রোগ দাঁড়িয়ে আছে আপনি জানেন না, কী রোগ হবে সেটাও জানেন না। তাহলে 2 লাখ বা 2.5 লাখ টাকা যেটা আপনি নিয়ে রেখেছেন, ভাবছেন এটা আপনার কাছে একটা আছে কভারেজ, এটা কোনো কভারেজই নয় যেটা দিয়ে আপনি লড়াই করতে পারবেন। তাহলে আপনার বয়স অনুযায়ী, আপনার স্ট্যাটাস অনুযায়ী, পরিবারের দায়বদ্ধতা অনুযায়ী আপনার ইন্স্যুরেন্সের পরিমাণ আপনার ইন্স্যুরেন্স অ্যাডভাইসারের সঙ্গে কথা বলে নির্ধারণ করা উচিত বলে আমার মনে হয়। কারণ তার সেই ডিসিশন নিতে গেলে আপনার ইন্স্যুরেন্স অ্যাডভাইজারকে প্রয়োজন যে আপনার হিউম্যান লাইফ ভ্যালু ক্যালকুলেশন করে আপনার ইন্স্যুরেন্স কভারেজ কত হওয়া উচিত, এবং মার্কেটে যে ইনফ্লেশন হয় সেই অনুযায়ী সমস্ত জিনিসেরই খরচা বাড়ে। চিকিৎসা স্বাস্থ্যেরও খরচা ভীষণভাবে বাড়ছে আফটার কোভিডের পর, সেটাও তারা নির্ধারণ করে দিতে পারবেন যে আপনাকে সঠিক একটা ইন্স্যুরেন্স নীতি নির্ধারণ করতে আপনাকে সহযোগিতা করতে পারবেন। এই অভিজ্ঞতা স্যার আমারও একটু আছে, আমি আপনাকে বলি। আমার এক কাস্টমার, সে ওই 5 লাখ টাকার একটা কভারেজ নিয়েছিল, তো তারপর আমি তাকে অনেকবার বলেছিলাম যে কভারেজটা বাড়িয়ে নিন, তারপর সে বাড়ায়নি, বলছে 5 লাখ টাকার কভারেজ তো রয়েছেই, আর দরকার নেই শান্তনু। তো তারপর তার হার্টে প্রবলেম হলো, মানে এমন সিচুয়েশন হয়েছে হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। দেবী শেট্টিতে মোটামুটি কথাবার্তা হয়েছে, এখন বলছে মোর দ্যান 50 লাখ খরচা আছে। তো এটা আমি তার কাছ থেকে শুনেছি, এটা আমার একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হয়েছে যে মেডিক্লেমের কভারেজটা, মানে সাম অ্যাসুরেন্সটা অনেক বাড়িয়ে রাখা উচিত, এটা একদম ফ্যাক্ট, এতে কোনো সন্দেহ নেই স্যার।
স্যার আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে কোনো মানুষ ধরুন মেডিক্লেম যে কোনো অবস্থায় নিতে পারে, ধরুন তার কোনো সমস্যা হয়েছে, রোগ হয়েছে বা কোনো প্রবলেম আছে, তারপরে সে ডিসাইড করলো সুস্থ অবস্থায় তো নিতেই পারে, কিন্তু কোনো সমস্যা হয়ে গেছে অলরেডি বা কোনো রোগ হয়ে গেছে, তারপর সে ডিসাইড করলো মেডিক্লেম করবে, তখন কি সে নিতে পারবে? নিতে পারবে, পারবে না তা নয়, কিন্তু অনেক নীতি নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। একটা সুস্থ মানুষ যতটা সহজভাবে মেডিক্লেম নিতে পারে, কিন্তু যখন কোনো মানুষের কোনো রোগ নির্ধারণ হয়ে যায় তখন মেডিক্লেম নেওয়াটা অনেক কঠিন হয়ে পড়ে। সুস্থ অবস্থায় মেডিক্লেম নেওয়াটা জরুরি। এবার যদি কেউ অসুস্থ হওয়ার পর মেডিক্লেম নেওয়ার কথা ভাবে, তাহলে কিছু তাকে নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। সেই নিয়মগুলো ইন্স্যুরেন্স কোম্পানি যাচাই করে। সেটা হচ্ছে যে সে চাইলেই মেডিক্লেম নিতে পারে না, নিতে চাইলেও তাকে অনেকগুলো বর্ধিত প্রিমিয়াম দিতে হয়, অনেক বেশি টাকা বিয়ার করতে হয়। দুই, অনেক সময় কিছু প্রি এক্সিস্টিং ডিজিজের জন্য ওয়েটিং পিরিয়ড থাকে, যেটা ন্যূনতম 3 বছর, কিছু পলিসি ভেদে সেটা 4 বছর হয়। এছাড়া কখনো যদি ইন্স্যুরেন্স কোম্পানি মনে করে এটা রেকারিং ডিজিজ, যে এই রোগটা সারবে না বা ক্রনিক ডিজিজ, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি তার রিস্কও অ্যাভয়েড করতে পারে ইন্স্যুরেন্সের গাইডলাইন অনুযায়ী। কারণ ইন্স্যুরেন্স এমন একটা জিনিস, সেটা লাইফ হোক হেলথ হোক, সুস্থ অবস্থায় নেওয়ারটাই নিয়ম। কিন্তু কিছু কিছু সময় মানুষ যখন সঠিক ডিসিশন নিতে পারে না, অসুস্থ হওয়ার পর সে অনুভব করে তার ইন্স্যুরেন্স থাকলে সে সঠিক চিকিৎসা করতে পারত বা তার যে অর্থ সঞ্চয় করেছিল দীর্ঘ জীবন ধরে বাঁচাতে পারত, তখন সে ডিসিশন নেয় যে ইন্স্যুরেন্স প্রয়োজন। কিন্তু তখন ইন্স্যুরেন্স নেওয়াটা অনেক কঠিন হয়ে যায় এবং অনেক ব্যয়বহুল হয়ে পড়ে। স্যার আরেকটা প্রশ্ন করব, এবং আমার মনে হয় ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা, কারণ প্রচুর মানুষের কাছ থেকে আমি এই প্রশ্নর সম্মুখীন হয়েছি, মানে প্রচুর মানুষ এই প্রশ্নটা করেই প্রত্যেকে, যে আজকে যদি আমি মেডিক্লেম নিই, আমি কালকেই ধরুন নার্সিংহোমে ভর্তি হলাম, তাহলে কি আমি ক্লেম পাবো? এই জায়গাটা কিভাবে জানাবেন মানুষকে, এই বিষয়টা কি? অ্যাকচুয়ালি মেডিক্লেম নেওয়ার কতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশান আছে, সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি নির্ধারণ করে। তো বেসিক যে ধারণাটা, যে নিয়মটা, সেটা হচ্ছে মেডিক্লেম পলিসি ইনসেপশন, মানে চালু হওয়ার দিনের 30 দিন পর থেকে রিস্ক কভারেজ চালু হয়। সেই রিস্ক কভারেজটা কি? সেই রিস্ক কভারেজটা হচ্ছে যে রোগগুলো হঠাৎ করে হতে পারে, মানে ন্যাচারাল ডিজিজ, ডেঙ্গু, ম্যালেরিয়া, ফুড পয়জন, হাই ফিভার, ডগ বাইটিং থেকে যে ঘটনাগুলো ঘটে, এই ধরনের ঘটনা, অথবা অ্যাক্সিডেন্টাল যে সমস্যা, অ্যাক্সিডেন্টের জন্য যে মানুষ হসপিটালাইজড হয়, এগুলো 30 দিন পর থেকে নর্মালি কভার করে। এছাড়া প্ল্যান কিছু অপারেশান থাকে যেগুলোর জন্য ওয়েটিং পিরিয়ড থাকে 24 মাস। প্ল্যান্ড অপারেশান বলতে গলব্লাডার, পাইলস, ফিস্চুলা, হার্নিয়া, ক্যাটারাক্ট, গ্লুকোমা, পলিপ, এই ধরনেরগুলো। এছাড়া প্রি এক্সিস্টিং ডিজিজ থাকলে এগুলো কোম্পানি টু কোম্পানি অনুযায়ী ভ্যারি করে। জেনারেল রুলস অনুযায়ী 3 বছর ওয়েটিং পিরিয়ড থাকে। প্রি এক্সিস্টিং ডিজিজ যদি কারো থাকে, সেগুলোর জন্য অনেক সময় ওয়েটিং পিরিয়ড দেওয়া হয়। প্রি এক্সিস্টিং মানে প্রেশার, সুগার, থাইরয়েড বা কোনো প্রিভিয়াস অপারেশান হিস্ট্রি যদি থাকে, সেই রিলেটেড যদি কিছু হয়, সেগুলোর জন্য ওয়েটিং পিরিয়ড থাকে 3 বছর। এটাই বেসিক রুলস। এর বাইরেও কোম্পানি কিছু কিছু স্পেশাল প্ল্যান লঞ্চ করে, যেগুলোর জন্য 30 দিন পর থেকেও ওয়েটিং পিরিয়ড দেওয়া হয় প্রি এক্সিস্টিং। তার জন্য অ্যাডিশনাল অনেক প্রিমিয়াম চার্জ করা হয়। কোনো পলিসিতে 1 বছর পর থেকে প্রি এক্সিস্টিং ডিজিজ বা প্ল্যান্ড অপারেশন কভার করা হয়। এগুলো প্ল্যান টু প্ল্যান ভ্যারি করে, বাট বেসিক যে কনসেপ্ট এখনও রয়েছে সেটা হচ্ছে পলিসি ইনসেপশনের 30 দিন পর থেকে, প্ল্যান্ড অপারেশন হলে 24 মান্থ, আর প্রি এক্সিস্টিং ডিজিজ থাকলে 36 মাস পর থেকে ইন্স্যুরেন্স কভারেজ করা হয়। ধন্যবাদ স্যার। অ্যাকচুয়ালি স্যার আমি একটা কথা বলি স্যার, এখন প্রচুর মানুষ আমি দেখেছি, মানে আমি তো রেগুলার অন্তত 10 থেকে 12 জনের সঙ্গে কথা বলি, যারা আমাকে ফোন করে, এনকোয়ারি করে। প্রচুর মানুষ মেডিক্লেম নিচ্ছে, এটা ঘটনা, প্রচুর মানুষ মেডিক্লেম করছে। তারপরেও যে প্রশ্নগুলো থাকে মানুষের, সেগুলোই আপনার কাছ থেকে আজকে মানে মানুষের যে প্রশ্নগুলো থাকে, সেটা আপনার মুখ দিয়ে উত্তরটা আমি দেওয়ালাম এই ভিডিওর মাধ্যমে। শেষে স্যার আপনি কি মানুষের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন? মানুষের জন্য একটাই মেসেজ, যে সবার কাছে একটাই আমার বলার,
যে সময় থাকতে থাকতে সুস্থ থাকতে থাকতে মেডিক্লেম পলিসির পরিষেবা নিন, যে কোনো অ্যাডভাইজারের মাধ্যমেই নিন। হ্যাঁ, এবার যখন আপনি ইন্স্যুরেন্সটা নেবেন তখন অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে আপনি যে বেনিফিটগুলো পাচ্ছেন বা পেতে চাইছেন সেটা ভালো করে বুঝে নিন। এবং সবচেয়ে বড় জরুরি যেটা জানার, এমন একটা সাম ইনশোর্ড কভারেজ নিন যাতে বিপদে পড়লে আপনাকে বাড়িঘর বিক্রি না করতে হয়, মেয়ের বিয়ের জন্য জমানো সোনা, সে সোনা খরচা না করতে হয়। তার জন্য একটা স্ট্যান্ডার্ড মেডিক্লেম নিন যেটা আপনাকে বিপদে অনেকটা সময় আপনার সঙ্গে থেকে যুদ্ধ চালাতে পারে। এবং সুস্থ থাকতে থাকতে মেডিক্লেম নিন, সে যে কোনো বয়সেই। যখনই আপনি ডিসিশান নিন, আমার মনে হয় সুস্থ থাকতে থাকতে মেডিক্লেম পলিসির সুবিধাটা নিন, তাহলে সঠিক সময়ে সঠিকভাবে আপনি ক্লেমটা পেতে পারেন। ধন্যবাদ স্যার। মেডিক্লেম রিগার্ডিং কোনো যদি আপনাদের এনকোয়ারি থাকে, কোনো কিছু জানতে চান, নিচে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করবেন, আপনাদের সমস্ত সমস্যা রিজলভ করা হবে এবং আপনাদের সঙ্গে কথা বলে একদম উপযুক্ত যে মেডিক্লেম আপনাদের জন্য হবে, মানে আপনার যে ক্যাপাসিটির মধ্যে আপনি মেডিক্লেম করতে চাইছেন এবং যে ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি মেডিক্লেম করতে চাইছেন এবং যতটা কভারেজ নিতে চাইছেন, সেটা আলোচনার মাধ্যমে আমরা সেটা প্রোভাইড করার ব্যবস্থা করে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ শান্তনুবাবু, ভালো থাকবেন, আপনিও ভালো রাখবেন সবাইকে।